পেজ 90 পড়ছি, সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক বই থেকে। প্রশ্ন 6, নদী চর ও বিনুনি নদী। মধ্যগতিতে নদীর গতিবেগ ও ভূমির ঢাল কম থাকার জন্য পার্বত্য অঞ্চল থেকে বয়ে আনা বিপুল পরিমাণ নুড়ি, পাথর, বালি প্রভৃতি নদীবক্ষে সঞ্চিত হয়। এর ফলে নদীবক্ষে চর বা দ্বীপের সৃষ্টি হয়। আমি পেজ 91 পড়ছি। এবং নদী খাত ক্রমশ অগভীর ও অত্যধিক চওড়া হয়ে যায়। চওড়া উপত্যকার মধ্য দিয়ে নদী অনেকগুলি শাখায় ভাগ হয়ে বিভিন্ন চরের পাশ দিয়ে বিনুনির মতো বয়ে যায়। যেমন অসম সমভূমিতে ব্রহ্মপুত্র নদের গতিপথ বিনুনির মতো। এর গতিপথে অসংখ্য চর বা দ্বীপের সৃষ্টি হয়েছে, যাদের মধ্যে মাজুলি ময়াকার বর্গের জয় উকার লয় হস্যেকার উল্লেখযোগ্য। এখানে নদী চরের ছবি দিয়েছে, মাঝে মাঝে চড়া নদী প্রবাহ, বালুচর, নদীর ঢালু পাড় ইত্যাদি। আমি টিকা পড়ছি। নদী চর ও বিনুনি নদী হলো। এবারে প্রশ্ন 7, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। সমভূমি প্রবাহ বা মধ্যগতিতে নদীর ঢাল কম থাকায় সামান্য বাধা পেলেই নদী এঁকে বেঁকে বইতে শুরু করে। বাঁক ঘোরার সময় নদীর যে পাশে স্রোতের আঘাত খুব জোরে লাগে, ব্র্যাকেটে আছে অবতল পাড়, সেই স্থান ভাঙতে থাকে এবং বিপরীতের উত্তল বাঁকে আঘাত কম লাগায় পলি বালি জমে চড়ার সৃষ্টি হয়। এই প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকলে বাঁক দুটি পার্শ্ববর্তী অংশ ক্ষয় করতে করতে এক সময়ে পরস্পর জুড়ে যায় ও নদী তখন সোজা পথ ধরে চলতে থাকে। পরিত্যক্ত বাঁকটি হ্রদের আকারে পড়ে থাকে। ঘোড়ার খুরের মতো বাঁকাভাবে এই হ্রদ অবস্থান করে বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। গঙ্গা নদীর সমভূমি প্রবাহের বহু জায়গায় এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা গেছে। ছবি দিয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। প্রশ্ন 8, প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ। নিম্নগতিতে ভূমির ঢাল কম থাকায় নদীবাহিত নুড়ি বালি নদীগর্ভে সঞ্চিত হয়ে নদী উপত্যকাকে অগভীর করে তোলে। বর্ষাকালে নদীতে হঠাৎ জল বেড়ে গেলে অগভীর নদীতে বন্যা বা প্লাবন হয়। তখন প্লাবিত অঞ্চলে পলি বালি প্রভৃতি সঞ্চিত হয়ে গঠিত হয় প্লাবনভূমি। আবার নদীর দুই তীরে ক্রমাগত স্থূল আকারের পলি বালি কাদা প্রভৃতি জমা হয়ে তীরভূমি ধীরে ধীরে বাঁধের মতো উঁচু হয়ে যায়। এইভাবে প্রাকৃতিক প্রক্রিয়ায় গঠিত হয় বলে একে স্বাভাবিক বাঁধ বলা হয়। ঝাড়খণ্ড রাজ্যের রাজমহল অঞ্চলে গঙ্গার প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ দেখা যায়। স্বাভাবিক বাঁধ, প্লাবনভূমি ছবি দিয়েছে। প্রশ্ন 9, বদ্বীপ সৃষ্টির পদ্ধতি। নিম্নগতিতে নদী যতই মোহনার কাছে চলে আসে ভূমি ঢাল ততই হ্রাস পায়। এজন্য সেখানে নদীর স্রোতের বেগ ও বহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর ফলে নদীবাহিত পলি বালি প্রভৃতি মোহনায় ব্যাপকভাবে সঞ্চিত হয়। এগুলি জমে জমে ক্রমশ মোহনায় জলের ওপর নতুন ভূভাগ বা দ্বীপ সৃষ্টি হয়। এই সব ভূভাগ বা দ্বীপের আকৃতি গ্রিক অক্ষর ডেল্টা হচ্ছে ত্রিভুজাকার,
বা বাংলা অক্ষর মাত্রাহীন উল্টানো ব-এর মতো হয় বলে এগুলিকে ডেল্টা বা ব-দ্বীপ বলে। উদাহরণ: গঙ্গা নদীর মোহনায় এইভাবে বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ সৃষ্টি হয়েছে। 1 নম্বর, নদী মোহনায় সূক্ষ্ম বালির সঞ্চয় বাড়ে। 2 নম্বর, এগুলো ছবি দিয়েছে। 2 নম্বর, নদীগর্ভে পলি সঞ্চয়ের মাধ্যমে ভরাট হয়ে উঁচু হয়। 3 নম্বর, নদী শাখা প্রশাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হয়। 4 নম্বর, নদীর 2 শাখার অন্তর্বর্তী অংশে পলির সঞ্চয় হয়। 5 নম্বর, নদীর সঙ্গে সমুদ্র তরঙ্গ বাহিত পলিরও সঞ্চয় হয়। 6, নদীর পলি ও সমুদ্রের পলির সমন্বয় হয়। 7, পরিণত ব-দ্বীপের উৎপত্তি। এটা পরিণত ব-দ্বীপের স্টেপ বাই স্টেপ, আমি যেগুলো 1 নম্বর থেকে 7 নম্বর স্টেপ বাই স্টেপ ব-দ্বীপ তৈরি হচ্ছে। এবারে পেজ 92, ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 5। নিচের প্রশ্নগুলির 9-10টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, নদীর বিভিন্ন গতিপথের তুলনামূলক আলোচনা করো। এখানে 4টে কলম করেছে। প্রথমটা বিষয় বা ভিত্তি, 2nd উচ্চগতি, 3rd মধ্যগতি, 4th নিম্নগতি। বিষয় বা ভিত্তির নিচে 1 নম্বর সংজ্ঞা। পার্বত্য উচ্চগতির নিচে আছে পার্বত্য বা উচ্চ ভূমির যেখান থেকে নদী উৎপত্তি লাভ করে সমভূমিতে নেমে আসে সেই পর্যন্ত প্রবাহ পথই উচ্চগতি। মধ্যগতির নিচে আছে সমতল বা প্রায় সমতল ভূমিরূপের ওপর সীমাবদ্ধ নদীর গতির নাম মধ্যগতি। নিম্নগতির নিচে আছে উপকূলবর্তী অঞ্চল, অর্থাৎ নদী যেখানে সাগর বা হ্রদে গিয়ে মিলিত হয় তাকে বলে নিম্নগতি। 2 নম্বর, নামকরণ। উচ্চগতির নামকরণ হচ্ছে পার্বত্য প্রবাহ, মধ্যগতির নামকরণ সমভূমি প্রবাহ, নিম্নগতির নামকরণ ব-দ্বীপ প্রবাহ। 3 নম্বর, বিস্তার। উৎস থেকে পাদদেশীয় অংশ। মধ্যগতির নিচে আছে পর্বতের পাদদেশ থেকে সমভূমি। নিম্নগতি সমভূমি থেকে সমুদ্র সমতলের মোহনা। 4 নম্বর, নদীর প্রকৃতি। প্রাণবন্ত, উচ্ছল, তারুণ্যে ভরা। উচ্চগতির নিচে আছে। মধ্যগতির নিচে আছে পরিণত বা প্রৌঢ়ত্বের ন্যায়, আর নিম্নগতিতে বার্ধক্য। 5, ঢালের প্রকৃতি। উচ্চগতিতে ভূমির ঢাল খুব বেশি, মধ্যগতিতে ভূমির ঢাল মধ্যম, নিম্নগতিতে ঢাল খুব কম। 6, গতিবেগ। অত্যন্ত তীব্র গতিবেগ সম্পন্ন। মধ্যগতিতে গতি মন্থর, আর নিম্নগতিতে গতি অতি মন্থর। 7, নদীর কার্য। ক্ষয়কার্য সর্বাধিক, বিশেষত নিম্নক্ষয়, অবক্ষেপণ কম। এবারে মধ্যগতিতে আছে নিম্নক্ষয় কম ও পার্শ্বক্ষয় বেশি, তবে পরিবহন ও সঞ্চয় কার্য। নিম্নগতিতে আছে কেবলমাত্র সঞ্চয় কার্য। 8 নম্বরে সৃষ্ট ভূমিরূপ। ক্যানিয়ন, গিরিখাত, জলপ্রপাত, খরস্রোত, মন্থকূপ, আবদ্ধ শৈলশিরা। মধ্যগতিতে আছে চওড়া নদী উপত্যকা, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, মিয়েন্ডার। তারপরে নিম্নগতির নিচে আছে অগভীর উপত্যকা, ব-দ্বীপ, নদীচর, খাড়ি, প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ। 9 নম্বর, উদাহরণ। উচ্চগতির নিচে আছে কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরাখণ্ডের হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদীর উচ্চগতি। মধ্যগতির নিচে আছে উদাহরণে হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের রাজমহল পর্যন্ত গঙ্গা নদীর
মধ্যগতি। আর নিম্ন গতিতে আছে রাজমহল থেকে বঙ্গোপসাগরের সাগরদ্বীপ পর্যন্ত গঙ্গা নদীর নিম্ন গতি। প্রশ্ন 2, জনজীবনে নদ নদীর প্রভাব আলোচনা করো। উত্তর, জনজীবনে নদীর গুরুত্বপূর্ণ প্রভাবগুলি নিম্নলিখিত বিষয়গুলির নিরিখে আলোচনা করা যায়। 1. পানীয় জলের উৎস। নদীর জল পানীয় জলের উৎস হিসেবে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। 2. কৃষিকাজ। নদীর দুতীরে পলি সমৃদ্ধ উর্বর মাটিতে প্রচুর পরিমাণে খাদ্য ফসল ধান প্রভৃতি উৎপাদিত হয়। 3 নম্বর, শিল্পের প্রয়োজন। শিল্পক্ষেত্রে পণ্য উৎপাদনের জন্য নদ নদী থেকে বিপুল পরিমাণে জল সংগৃহীত হয়। 4. জলবায়ু নিয়ন্ত্রক। নদী থেকে অনেক দূরে অবস্থিত স্থানের তুলনায় তীরবর্তী অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন। 5. জলচক্র নিয়ন্ত্রণ। ভূপৃষ্ঠে জলচক্র অব্যাহত রাখতে নদ নদী জলের প্রধান উৎসরূপে কাজ করে। 6. পরিবহন ও বাণিজ্য। নদীপথগুলি অধিকাংশ ক্ষেত্রে পরিবহনের ও অভ্যন্তরীণ বাণিজ্যের কাজে ব্যবহৃত হয়। 7. জলসেচ ব্যবস্থা। নদীর জল কৃষিতে সেচের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 8. জলবিদ্যুৎ উৎপাদন। নদীতে বাঁধ দিয়ে তার জলসম্ভারকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। এছাড়া 9. মৎস্য শিকার। 10. পর্যটন। 11. জল নিকাশি ব্যবস্থা প্রভৃতির ক্ষেত্রেও নদ নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রশ্ন 3, নদী উচ্চ প্রবাহে কি কাজ করে? নদীর পার্বত্য প্রবাহে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও। নদী উচ্চ প্রবাহে পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, ফলে নদীর গতি বেশি থাকে। এই প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয়। এই ক্ষয়িত পদার্থকে সে বহনও করে। ভূমিরূপ। 1. গিরিখাত ও ক্যানিয়ন। পার্বত্য অঞ্চলে প্রবল নিম্নক্ষয়ের ফলে সংকীর্ণ ও গভীর যে নদী উপত্যকা গঠিত হয় তাকে গিরিখাত বলে। বৃষ্টিবহুল অঞ্চলে নিম্নক্ষয়ের ফলে নদী উপত্যকাগুলি যেমন গভীর হয় তেমনি অন্যান্য কারণে নদীর পার্শ্বক্ষয়ও ঘটে, ফলে নদী উপত্যকা চওড়া ভি আকৃতির হয়। একেই গিরিখাত বলে, যেমন নেপালের কালী নদীর গিরিখাত। আবার বৃষ্টিহীন শুষ্ক অঞ্চলে নদীর কেবল নিম্নক্ষয়ের ফলে আই আকৃতির গভীর উপত্যকাকে ক্যানিয়ন বলে, যেমন কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন। পেজ 93। 2 নম্বর, জলপ্রপাত। নদীর প্রবাহ গতির মধ্যে জলতলের প্রভেদকে জলপ্রপাত বলে। নদীর গতিপথ বা ঢাল হঠাৎ খাড়াভাবে নেমে গেলে জলরাশি ওপর থেকে নিচের দিকে হঠাৎ লাফিয়ে পড়ে। নদী যখন কঠিন শিলা থেকে কোমল শিলায় এসে পৌঁছায় তখন কোমল শিলা দ্রুত ক্ষয় পেয়ে খাড়া ঢালের সৃষ্টি করে ও সেখানে জলপ্রপাতের সৃষ্টি হয়। উদাহরণ: কাবেরী নদীর ওপর শিবসমুদ্রম ও শরাবতী নদীর ওপর যোগ জলপ্রপাত বিখ্যাত। 3 নম্বর, প্লাঞ্জপুল। জলপ্রপাতের পাদদেশে জল এবং প্রস্তরখণ্ডের আঘাতে যে বড় গর্তের সৃষ্টি হয় তাকে প্লাঞ্জপুল, পয়লয় আকার ইয় বর্গের জ, পয় উকার ল, প্লাঞ্জপুল বলে। এদের গভীরতা আয়তন নির্ভর করে জলপ্রপাতের উষ্ণতা, জলের পরিমাণ ও বাহিত প্রস্তরখণ্ডের উপর। 4. নদীর মধ্যপ্রবাহে নদী গঠিত ভূমিরূপের বিবরণ দাও। মধ্যপ্রবাহে ভূমির ঢাল কম থাকায় নদীর গতি এবং শক্তি
উভয়ই কমে যায়। তাই এই পর্যায়ে নদীর প্রধান কাজ বহন এবং সঞ্চয়। ভূমিরূপ। 1 নম্বর, নদী বাঁক বা মিয়েন্ডার। এই প্রবাহে নদীর ঢালের কারণে নদীর শক্তি কমে যায় বলে নদী কোনো বাধার সম্মুখীন হলে তা অতিক্রম করার জন্য আঁকাবাঁকা পথে অগ্রসর হয়। এই বাঁক কখনো কখনো চুলের কাঁটার মতো হয়ে থাকে। উদাহরণ, বারাণসীর কাছে গঙ্গার সুন্দর একটি নদী বাঁক আছে। 2 নম্বর, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অসংখ্য বাঁক বিশিষ্ট নদীতে এক বিশেষ প্রকার পার্শ্বক্ষয়ের ফলে নদীর বাঁক আরও বাড়ে এবং দুটি বাঁক অনেক সময় কাছাকাছি এসে পড়ে। ক্ষয়প্রাপ্ত বাঁকা অংশটি নদীতে জল বাড়লে কখনো কখনো নদী বাঁকের একটা মূল অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হয়ে যাওয়া হ্রদটি অনেকটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। নদী দ্বীপ। 3 নম্বর, এটা নদীর দ্বীপ। মধ্যপ্রবাহে ভূমির ঢাল কম থাকে বলে নদীর বহন ক্ষমতা কমে যায়। তাই নদীবাহিত নুড়ি, বালি, কাদা, কাঁকড় প্রভৃতি নদীর মধ্যে বা নদীর দুধারে সঞ্চিত হয়। এর ফলে নদীতে চড়া পড়ে। এই চড়াগুলি কখনো কখনো দ্বীপ গঠন করে। একে নদীর দ্বীপ বা চড়া বলে। ব্রহ্মপুত্র নদীর মাজুলী দ্বীপ বিখ্যাত। 4 নম্বর, চওড়া ও অগভীর উপত্যকা। এই পর্যায়ে নদীর নিম্নক্ষয় কমে যায়, ফলে উপত্যকার গভীরতা কমে যায়। কিন্তু নদীতে জলের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য নদীর পার্শ্বক্ষয় বাড়ে ও নদী উপত্যকা চওড়া হয়। প্রশ্ন 5, নদীর নিম্ন প্রবাহে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও। নদীর নিম্ন প্রবাহে নদীর প্রধান কাজ সঞ্চয়। এই পর্যায়ে নদী নানা ধরনের ভূমিরূপ তৈরি করে। 1. প্লাবনভূমি। নদীর নিম্ন প্রবাহে নদী ধীর গতিতে প্রবাহিত হয়। সেজন্য নদীবাহিত নুড়ি, বালি, কাদা প্রভৃতি নদীগর্ভে সঞ্চিত হয়ে নদীর গভীরতা হ্রাস করে। প্রতি বছর বর্ষাকালে অতিরিক্ত জল নদীর দুকূল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে। বন্যা বা প্লাবনের ফলে নদীর উভয় তীরে সূক্ষ্ম পলি, বালি, কাদা প্রভৃতি সঞ্চয় করে যে নতুন ভূমির সৃষ্টি করে তাকে প্লাবন সমভূমি বলে। উদাহরণ, গঙ্গা নদীর নিম্ন প্রবাহে প্লাবন ভূমি দেখা যায়। 2 নম্বর, স্বাভাবিক বাঁধ। প্রতি বছর প্লাবনের সময় নদীর জলের সঙ্গে বাহিত পলি, কাদা, বালি নদীর দুপাড়ে সঞ্চিত হয়ে বাঁধের মতো উঁচু ভূমিভাগের সৃষ্টি করে। একেই স্বাভাবিক বাঁধ বলে। প্লাবন ভূমি অপেক্ষা স্বাভাবিক বাঁধ 2-3 মিটার উঁচু হয়। 3 নম্বর, বদ্বীপ। নদীবাহিত পলি, বালি, কাদা নদী মোহনায় সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার ভূমিরূপ তৈরি হয় তাকে বদ্বীপ বলে। এভাবে সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপটি দেখবে অনেকটা গ্রিক অক্ষর ডেল্টার মতো হয় বলে একে বদ্বীপ বা ডেল্টা বলে। এবারে বোধমূলক প্রশ্ন। প্রশ্নমান 1, 2 বা 3। আমি ভূমির ঢাল বরাবর প্রবাহিত জলধারা। আমি কে? নদী। উত্তর হচ্ছে নদী। 2 নম্বর, নদী আমার কাছে এসে মিলিত হয়। আমি বড় হ্রদ, সমুদ্র বা নদী। আমি কে? 2 নম্বরে মোহনা। 3, আমার সমগ্র অংশের জল একটি নদীর মাধ্যমে সমুদ্রে পড়ে। আমি কে? নদী অববাহিকা। 4, আমি বৃষ্টির জলে উৎপন্ন ভূপৃষ্ঠ প্রবাহকে 2টি ভাগে ভাগ করি। আমি কে? 4 জল বিভাজিকা। 5,
আমার ভিতর দিয়ে নদীর জল প্রবাহিত হয়, আমি কে? নদী খাত। 6. আমি প্রধান নদীতে মিলিত হই, আমি কে? উপনদী। 7. আমি প্রধান নদী থেকে নির্গত হই, আমি কে? শাখা নদী। 8. আমি একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হই, আমি কে? আন্তর্জাতিক নদী। 9. আমি একটি দেশের মধ্যে উৎপন্ন হয়ে ওই দেশের মধ্যস্থ কোনো জলাশয়ে গিয়ে পড়ি, আমি কে? অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী। 10. আমার আকৃতি আই এর মতো, ইংরেজি অক্ষর আই। আমার অবস্থান আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশে কলোরাডো নদীর গতিপথে, আমি কে? গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন। এবারে 11. আমি নদীর গতিপথে ধাপের মতো দেখতে, আমার ওপর থেকে নদীর নিচে লাফিয়ে পড়ে, আমি কে? 11. জলপ্রপাত। 12. আমাকে দেখতে হাঁড়ির মতো, নদীর জলের ঘূর্ণনের ফলে আমি সৃষ্টি হয়েছি, আমি কে? মন্থকূপ। 13. আমি পাহাড়ের পাদদেশে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, আমাকে দেখতে হাত পাখার মতো, আমি কে? পলল ব্যজনী। পলল ব্যজনী। 13 হয়ে গেছে। মধ্য গতিতে আমার গতিপথ হলো সর্পিলাকার, আমি কে? মিয়েন্ডার। মিয়েন্ডার। 15. আমাকে দেখতে ঘোড়ার খুরের মতো, আমি একটি হ্রদ, আমি কে? অশ্বক্ষুরাকৃতি হ্রদ। 16. আমি মোহানার পলি সঞ্চয় হয়ে ডেল্টা আকারে সৃষ্টি হওয়া ভূখণ্ড, আমি কে? বদ্বীপ। 17. নদীর দুই তীরে প্লাবনের ফলে আমি সৃষ্টি হয়েছি, আমি কে? প্লাবনভূমি। 18. আমি প্রাকৃতিক নিয়মে নদীর সমান্তরালে বাঁধের ন্যায় সৃষ্ট ভূমিরূপ, আমি কে? স্বাভাবিক বাঁধ। 19. আমি প্রশস্ত মোহানা, আমাকে দেখতে ফানেলের মতো, আমি কে? খাড়ি। 20. আমি দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী, আমি কে? আমাজন। আমাজন। আ ময়াকার বর্গের জ ন। 21. আমি পৃথিবীর বৃহত্তম নদীচর, আমি কে? মাজুলি। মাজুলি বর্গের জয় উকার লয় ইকার। ময়াকার বর্গের জয় উকার লয় ইকার। 22. আমি নদীর জলের পরিমাণ ও স্রোতের বেগ একসাথে নির্দেশ করি, আমি কে? নদী প্রবাহ। এরপরে কেন, কিভাবে? 1 নম্বর, গঙ্গাকে আদর্শ নদী বলা হয়। উত্তর: ভারতের প্রধান নদী গঙ্গার গতিপথে ক্ষয়কার্য প্রধান পার্বত্য প্রবাহ ও উচ্চ গতি ব্র্যাকেটে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে হরিদ্বার, এটা ব্র্যাকেটে। বহন কার্যপ্রধান সমভূমি প্রবাহ বা মধ্যগতি, এটা হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের রাজমহল। এবং সঞ্চয় কার্যপ্রবাহ বদ্বীপ প্রবাহ, সঞ্চয় কার্য প্রধান বদ্বীপ প্রবাহ বা নিম্নগতি ব্র্যাকেটে রাজমহল থেকে বঙ্গোপসাগরের মোহানা। তিনটি অবস্থায় সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়, এজন্য গঙ্গাকে আদর্শ নদী বলে। 2 নম্বর,
পার্বত্য প্রবাহে নদীর ক্ষয় কাজ প্রাধান্য লাভ করে। উত্তর, পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কাজের কারণ পার্বত্য অঞ্চলের ভূমি বন্ধুর এবং ভূমির বেশি ঢাল। এজন্য নদী প্রবল বেগে নিচের দিকে নেমে আসে। প্রবল স্রোতের মাধ্যমে নদী তার উপত্যকাকে ভীষণভাবে ক্ষয় করে এবং ক্ষয়প্রাপ্ত পদার্থগুলিকে নিচের দিকে বহন করে নিয়ে চলে। সুতরাং পার্বত্য প্রবাহ বা উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যই প্রাধান্য লাভ করে। এখানে নদী অবঘর্ষ, ঘর্ষণ ও জলপ্রবাহ ক্ষয়ের মাধ্যমে ক্ষয়কার্য চালায়। এবারে বক্সের মধ্যে আছে আরো জানো। পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ নিম্নক্ষয় হলেও এর একটি সীমা আছে। গড় সমুদ্রতল ব্র্যাকেটে মিন সি লেভেল হলো নদীর এই নিম্নক্ষয়ের শেষ সীমা, অর্থাৎ নদী গড় সমুদ্রতলের নিচে আর ক্ষয় কাজ করতে পারে না। 3 নম্বর, নদীর এক পাড় ভাঙে ও অন্য পাড় গঠিত হয়। উত্তর, নদী বাঁকের দুটি তীর বা দুটি পাড়, একটি হলো অবতল পাড় বা খাড়া পাড়, অপরটি হলো উত্তল পাড় বা ঢালু পাড়। নদীর জলস্রোত খাড়া পাড়ের তলদেশে ধাক্কা মারে, ফলে খাড়া পাড়টি ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ উত্তল পাড়ে এসে সঞ্চিত হয় ও বিশেষ প্রকার সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি করে। একে বলে বিন্দুবার। এ কারণে দেখা যায় নদীর এক পাড় ভাঙে ও অন্য পাড় গঠিত হয়। 4. সব নদীর মোহনায় ব-দ্বীপ সৃষ্টি হয় না। উত্তর, 1. সাধারণত নদী এসে সমুদ্রে যেখানে মিলিত হয় সেখানে নদীর স্রোতের বেগ ও বহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর ফলে নদীর অবক্ষেপণ খুব বেড়ে যায়। তবে ব-দ্বীপ গঠনের জন্য মোহনায় নদীর সঞ্চয়ের হার সমুদ্র স্রোতের অপসারণ ক্ষমতার তুলনায় বেশি হওয়া দরকার। ফলে সব নদীর মোহনায় ব-দ্বীপ সৃষ্টি হয় না। 2. নদীর দৈর্ঘ্য যদি কম হয়। 3. নদীতে যদি উপনদী কম থাকে। 4. উচ্চ গতি ও মধ্যগতিতে যদি নদীর ক্ষয়কার্য কম হয়। 5. মোহনা যদি স্থলবেষ্টিত না হয়। 6. জলের প্রবাহের দিকে যদি বায়ু প্রবাহিত হয়, তবে মোহনায় ব-দ্বীপ সৃষ্টি হয় না। উদাহরণ, পশ্চিম ভারতের নর্মদা ও তাপ্তি নদীতে ব-দ্বীপ সৃষ্টি হয়নি। আরও জানো, নদীতে প্রবল স্রোতের কারণে বিশ্বের বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজনে কোনো ব-দ্বীপ গড়ে ওঠেনি। 5 নম্বর, নদীর নিম্নগতিতে প্রায়ই বন্যা হয়। উত্তর, নিম্নগতিতে প্রায়ই বন্যার সৃষ্টি হয় কারণ 1. বিভিন্ন উপনদী বাহিত জল প্রধান নদীতে মোহনার কাছে জলপ্রবাহের বৃদ্ধি ঘটায়। 2. ভূমিঢাল খুব মৃদু হওয়ায় জলপ্রবাহের গতিবেগ খুবই কম হয়। 3. উচ্চ ও মধ্যগতি থেকে আগত পলি, বালি, কাদা নদীর বুকে সঞ্চিত হয়। ফলে নদী খাত ক্রমাগত অগভীর হয়ে ওঠে। 4. বর্ষায় অতিবৃষ্টির ফলে হঠাৎ জলের যোগান বৃদ্ধি পেয়ে তা বহন ক্ষমতা অতিক্রম করে দুকূল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে। 6 নম্বর, নিম্নগতিতে নদীর প্রধান কাজ অবক্ষেপণ। উত্তর, ব-দ্বীপ প্রবাহে নদীর সঞ্চয় কাজ প্রাধান্য লাভ করে কারণ 1. এটা পেজ 95 এলাম। 1. মোহনার কাছাকাছি হওয়ায় নদীর ঢাল হঠাৎ হ্রাস পায় ও নদীর স্রোত মন্থর হয়। 2. নদীর জলে অতিরিক্ত বস্তুভার বা বোঝার পরিমাণ বৃদ্ধি পায়।
3. স্বাভাবিক সরল পথের পরিবর্তে আঁকাবাঁকা গতিপথে বাহিত বোঝাসমূহ বাধা পায়। 4. মোহনার কাছে জোয়ারের প্রকোপ থাকায় নদীর বক্ষে সঞ্চয়ের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। 7 নম্বর, বদ্বীপ প্রবাহে শাখা নদীর সৃষ্টি হয়। উত্তর, নদীর বদ্বীপ প্রবাহে শাখা নদীর সৃষ্টি হয়। কারণগুলি হল: 1. মোহনার কাছে নদীর গভীরতা ও ঢাল খুব কম কিন্তু জলের পরিমাণ বেশি, ফলে খরস্রোতের গতির অভাবে নদী কোনো শিলায় সামান্য বাধা পেলে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায়। 2. ফলে গতির অভাবে নদীবক্ষে সৃষ্ট বালুচরে নদী বাধাপ্রাপ্ত হয়ে শাখা নদীর উৎপত্তি ঘটে। 3. নদীর বেগ কম কিন্তু বাহিত বস্তুভারের পরিমাণ বেশি হলেও শাখা নদীর উৎপত্তি হয়। এবারে 8 নম্বর, গঙ্গা নদী হরিদ্বারে সংকীর্ণ কিন্তু ডায়মন্ড হারবারে অনেক চওড়া। উত্তর, গঙ্গা নদী গঙ্গোত্রীর গোমুখ গুহা থেকে উৎপন্ন লাভ করে ভূমির ঢাল বেয়ে তীব্র গতিতে সমভূমিতে হরিদ্বারের নিকট পতিত হয়েছে। এই সময়ে নদীর ঢাল খুব খাড়া বলে জলস্রোতের বেগও প্রবল, ফলে নদীর নিম্নক্ষয় প্রাধান্য পায় এবং পার্শ্বক্ষয় খুব কম বলে নদী খাত গভীর ও সংকীর্ণ হয়। তাই গঙ্গা নদী হরিদ্বারের কাছে সংকীর্ণ। অন্যদিকে ডায়মন্ড হারবারের কাছে গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিলিত হওয়ায় সেখানে ভূমির ঢাল খুব কম থাকায় নদীর নিম্নক্ষয় কম ও পার্শ্বক্ষয় বেশি লক্ষ্য করা যায়। তাছাড়া গঙ্গার ডান ও বাম তীরে প্রচুর উপনদী মিলিত হওয়ায় নদীতে জলের পরিমাণ বেড়ে যায়, ফলে ডায়মন্ড হারবারে এই নদী অনেক চওড়া। 9 নম্বর, বর্ষাকালে নদীর জল বেশি ঘোলা হয়। উত্তর, বর্ষাকালে নদীর জল বেশি ঘোলা হয় কারণ বৃষ্টির ফলে ভূপৃষ্ঠ প্রবাহ ভূমিভাগের ওপর দিয়ে প্রবাহিত হয়ে যাবতীয় বালি পলি ইত্যাদি নদীতে নিয়ে ফেলে। সে কারণে বর্ষাকালে নদীর জল বেশি ঘোলা দেখা যায়। এবারে শব্দের ধাঁধা উল্টোপাল্টা করে লিখেছে, অক্ষরগুলো মানে লেটারগুলো শব্দ বানিয়েছে। গ ব পাঙ্গ রসা বঙ্গোপসাগর। 2. কা ধা অ র ণ ব হি বা অববাহিকা তো হবে, ধারণ অববাহিকা। 3. ভা ল বি কা জি জ বিভাজিকা হবে জল বিভাজিকা। 4. দি অ ন ব হি কা বা নদী অববাহিকা। 5. ব নি অ ত ন হ দি নদী অনিত্যবহ নদী। 6. ক আ দিন ত জাতি ন আন্তর্জাতিক নদী। 7. জ সয়ঞ্চকা সঞ্চয় কাজ। 8. তি অরহস্যরা ক্ষুকৃদ অর্শক্ষুরাকৃতি হ্রদ। 9. ভূ প্লানবমি ভূমি প্লাবন ভূমি। তথ্য মৌচাক পূরণ। জলপ্রপাত সৃষ্টি সম্পর্কিত তথ্য মৌচাকটি পূরণ করো। 1 নম্বর, ভূ আলোড়নে নদীপথে খাড়া ঢালের সৃষ্টি হলে ওটার উত্তর কি হবে? তথ্য মৌচাক পূরণ, ওটা লিখতে হবে ওটা কি হবে। 2 নম্বরে আছে নদীর গতিপথে চ্যুতির সৃষ্টি হলে। 3 নম্বরে আছে নদীর গতিপথে নিক পয়েন্ট তৈরি হলে। 4 নম্বরে আছে মালভূমির প্রান্তদেশ খাড়াভাবে নিচে নেমে গেলে। 5 নম্বরে আছে কঠিন ও কোমল শিলা আড়াআড়ি অবস্থান করলে। 6 নম্বরে আছে হিমবাহ তৈরি ঝুলন্ত উপত্যকা কারণে। এবারে ধারণা মানচিত্র। নিচে একটি নদীর প্রবাহ পথ দেওয়া হলো। নদী বিভিন্ন প্রবাহে কি কি কাজ করে?
এতে উত্তরে দিয়েছে ক্ষয় ও বহন, বিতে বহন ও সঞ্চয়, এটা মধ্যগতিতে দিয়েছে, সিতে সঞ্চয়। তারপরে 2 নম্বর ভূমিরূপ, ডি গিরিখাত, জলপ্রপাত, খরস্রোত, ই নদী বাঁক। এগুলো তোমরা বুঝবে না না বললে। শব্দ ছক সমাধানও আমি পড়ছি না। এই চ্যাপ্টারটি এখানেই শেষ করছি, পেজ 96। এই চ্যাপ্টার এখানেই শেষ হলো। এরপরে 6ষ্ঠ অধ্যায় পরের ফাইলে পড়ব।